কোনো বস্তুকে তার ট্রু শেপে আঁকলে সেটা আইসোমেট্রিক ভিউ বলা যায়। আর যদি কোনো বস্তুকে তার ট্রু শেপে আঁকা সম্ভব হচ্ছে না, কিন্তু একটু ছোট করে আঁকতে হচ্ছে অথবা একটু বড় করে আঁকতে হচ্ছে, তাহলে যে ভিউটা আঁকা হয় সেই ভিউটাকে বলা হয় আইসোমেট্রিক প্রজেকশন। নরমালি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অবজেক্টের শেপ সাধারণত বড় হয়, বস্তুর শেপ ছোট হয়, কিংবা অবজেক্টের শেপ ক্ষুদ্র পার্টসের ক্ষেত্রে অবজেক্টের শেপ ছোট হয়, বস্তুর ড্রয়িং এর শেপ বড় হয়। তো এখানে একটু স্কেলিং এর দরকার আছে, বস্তুটাকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে সব অক্ষেই একটা নির্দিষ্ট পার্সেন্টেজে কমায় আনতে হবে। এই কমায় আনার ফলে ভিউ এর কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র স্কেলিং এ সামান্য ডিফারেন্স হবে। যেমন একটা বস্তুর প্রকৃত শেপ যদি এরকম হয়, এই ফিগারটার মতো হয়, তাহলে তার যে 100% অর্থাৎ দৈর্ঘ্য যা, বাস্তবে দৈর্ঘ্য যা, এখানে দৈর্ঘ্যতা, বাস্তবের উচ্চতা, বাস্তবের প্রস্থ এবং এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সেম হয় সেটাকে আমরা বলি আইসোমেট্রিক ড্রয়িং। আর যদি এটাকে একটু স্কেলিং করে ছোট করে নিয়ে আসা হয়, যেমন প্রত্যেকটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটাকে সমান স্কেলে ছোট করে নিয়ে আসা হয়েছে, 82% কমায় নিয়ে আসা হয়েছে। কমায় নিয়ে আসার পরে বস্তুটার যে শেপ পাওয়া যায় সেটাকে আমরা বলি আইসোমেট্রিক প্রজেকশন। শুরুতেই যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি আইসোমেট্রিক ড্রয়িং বা আইসোমেট্রিক প্রজেকশনের ক্ষেত্রে তিনটা ডাইমেনশনই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তিনটা ডাইমেনশনই যদি আমাদের খেয়াল রাখতে হয় তাহলে কিছু স্টেপ ফলো করতে হবে। একটা আইসোমেট্রিক ড্রয়িং আমরা করতে চাই, ড্রয়িংটা করার জন্য আমাদেরকে স্টেপ ফলো করতে হবে। আচ্ছা, এইটা একটু দেখানোর আগে আসলে গত ক্লাসের লাস্টের তিনটা স্লাইড দেখানো সম্ভব হয় নাই, সেটা একটু আমরা দেখে আসি। সেটা একটু আমাদের এই ক্লাসটা বোঝার জন্য সেই ড্রয়িংটা একটু বোঝার দরকার আছে। আচ্ছা, এটা দেখা যাচ্ছে প্রজেকশন অফ সলিড, যেই স্লাইডটা এখন দেখাচ্ছি। গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন সলিডের প্রজেকশন, এই আইডিয়াটা আমরা দেখার চেষ্টা করছিলাম। তো এখানে বিভিন্ন সলিড শেপ দেয়া আছে, ওকে। যেমন এটা একটা শেপ, এই সলিড শেপটার নাম হচ্ছে গিয়ে রেক্টেঙ্গুলার প্রিজম। এটাতে 6টা বাহু আছে, এটার নাম হচ্ছে গিয়ে হেক্সাগোনাল প্রিজম। এগুলোর 2টা ভিউ আছে, মানে দুই ভাবে এদেরকে দেখতে হয়, যেটা আগের ক্লাসগুলো আমরা আলোচনা করে আসছি। সো এই ভিউগুলোর নাম কি ছিল আমাদের? একটা ভিউর নাম ছিল হচ্ছে গিয়ে আমাদের ফ্রন্ট ভিউ, আর একটা ভিউর নাম হচ্ছে গিয়ে ভার্টিক্যাল ভিউ। সো একটা ভিউ দেখতে হয় হচ্ছে গিয়ে আমার হরাইজন্টাল প্লেনে, আর একটা ভিউ দেখতে হয় ভার্টিক্যাল প্লেনে। এই 2টা ভিউ দেখতে হয়। এখন হরাইজন্টাল প্লেনে যে ভিউটা সেটা হচ্ছে গিয়ে মাটির সাথে সমান্তরাল, আর ভার্টিক্যাল ভিউ যেটা সেটা হচ্ছে গিয়ে ভূমির সাথে লম্বভাবে।
যেমন এই এই রেক্টেঙ্গুলার শেপটার হরাইজন ভার্টিক্যাল ভিউ হচ্ছে কি এটা। ভার্টিক্যাল ভিউ মানে যদি আমরা এখানে একটা পর্দা ধরি এবং সেই পর্দার ভিতরে যদি এই বস্তুটার ফেলি, প্রজেকশন ফেললে আমরা এরকম একটা আয়তক্ষেত্র দেখতে পাবো, রাইট? তো যে আয়তক্ষেত্রটা আমরা এরকম ভাবে দেখতে পাবো সেটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল ভিউ। উপরে ভার্টিক্যাল ভিউটা আঁকা হয়েছে, আর নিচে হরাইজন্টাল ভিউটা আঁকা হয়েছে। হরাইজন্টাল ভিউটা হচ্ছে কি আমরা যদি এটা ঠিক নিচে একটা পর্দা ধরি এবং সেই পর্দার ভিতরে যদি এটার একটা প্রজেকশন ফেলি, সেই প্রজেকশনের যেই এটা পাওয়া যাবে, শেপটা পাওয়া যাবে, সেটা হচ্ছে গিয়ে এটার ভার্টিক্যাল ভিউ। ঠিক সিমিলারলি এটার এক পাশে একটা পর্দার ভিতরে যদি এটার লম্বালম্বি ভাবে এটার প্রজেকশন ফেলা হয়, তাহলে আমরা দেখতে পাবো যে একটা মূল আয়তক্ষেত্র আছে, আর ওই সাইডের তো বাঁকানো বাহুগুলা এরকম লম্বালম্বি ভাবে এসে পড়বে, তবে শেপটা একটু চিকন হবে। তো ওভারঅল শেপটা হবে এরকম। আর মাঝখানের এটা দিয়ে বোঝানো হইতেছে যে এটা হচ্ছে কি অক্ষরেখা, এটার সেন্ট্রা দিয়ে এই রেখাটা চলে গেছে। এটা কাল্পনিক একটা রেখা, তবে অক্ষ বোঝানোর জন্য এটা দিতে হবে ড্রয়িং। আর যদি এটা নিচে একটা পর্দা ধরি এবং উপর থেকে যদি এটার আলো ফেলি, তাহলে এটা যে শেপটা পড়বে এই পর্দার উপরে, সেটা হচ্ছে কি এটা হরাইজন্টাল ভিউ। সো ভার্টিক্যাল ভিউ, হরাইজন্টাল ভিউ এইভাবে প্লট করা হয় বা এইভাবে আঁকা যায়। এরকম এরকম একটা সিলিন্ডারের ভার্টিক্যাল ভিউ, ভার্টিক্যাল আর হরাইজন্টাল প্লেনে এদের প্রজেকশন হবে এরকম। এরকম একটা কোণের হরাইজন্টাল হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ভিউ এরকম হবে। এগুলা অনুমেয়, এগুলো সহজে বোঝা যাচ্ছে, তাই না? তো এই চ্যাপ্টারে বোঝার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এরকম যদি কোনো অবজেক্ট আমাদের দেয়া থাকে, এটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। এরকম যদি কোনো অবজেক্ট আমাদের দেয়া থাকে, সেই অবজেক্টের যে তিন রকম ভিউ সম্ভব: ফ্রন্ট ভিউ, লেফট সাইড ভিউ, আর হচ্ছে গিয়ে টপ ভিউ, রাইট? আমরা যখন আঁকবো, আমাদেরকে ড্রয়িং এ তিনটা ভিউ যদি আঁকতে বলা হয়, তাহলে এই তিনটা ভিউ আঁকতে হবে। বিশেষ করে এই টাইপের অ্যাসিমেট্রিক, যারা সিমেট্রিক না, যেমন এই এই বস্তুগুলো রেগুলার শেপ, হ্যাঁ, যে কোনো সাইড থেকেই দেখো টপ ভিউ বা সাইড ভিউ একই। সো দুইটা ভিউ হইলেই কিন্তু এদের প্রকৃত শেপটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা দুইটা সাইড থেকে, যে কোনো দুই সাইড থেকেই দেখো তুমি টপ এবং সাইডে সবসময় সিমিলার শেপ পাওয়া যাবে। মানে এরা হচ্ছে গিয়ে সিমেট্রিক, যে কোনো সাইড থেকে এদের লুকটা সেম, আউটলুকটা সেম। আর এই 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 টাইপের যে অবজেক্ট, এগুলো হচ্ছে গিয়ে অ্যাসিমেট্রিক অবজেক্ট। এদের যে কোনো সাইড থেকে এদের লুক কিন্তু সেম না। ফ্রন্ট থেকে একরকম, লেফট লেফট থেকে একরকম, রাইট থেকে আরেক রকম। সো এই টাইপের অবজেক্টকে পুরোপুরি ড্রয়িং এর শেপ দেওয়ার জন্য আসলে তিনটা ভিউ লাগবেই। একটা হচ্ছে গিয়ে ফ্রন্ট ভিউ লাগবে, যেটাকে আমরা ভার্টিক্যাল ভিউ বলে থাকি। সো এই ভার্টিক্যাল প্লেনে যে ইয়েটা, ছবিটা, সেটা থাকে হচ্ছে গিয়ে আমার উপরের দিকে, ওকে? ঠিক তার নিচ বরাবর যেই ভিউটা থাকে, সেটা হচ্ছে গিয়ে তার টপ ভিউ। আর সাইডে যে ভিউটা থাকে, সেটা হচ্ছে গিয়ে কোনো একটা সাইড থেকে, সাধারণত বস্তুর যদি লেফট ফেসিং হয়, যেমন এই বস্তুটা হচ্ছে কি লেফট ফেসিং ফিগারটা দেয়া আছে, সো আমরা এদিকে লেফট সাইড ভিউটা আঁকবো। তো কোথাও যদি বলেও না দেয়া থাকে যে কোনটা কোন সাইড থেকে আঁকা হয়েছে, তাহলেও আমাদেরকে বুঝে নিতে হবে যে প্রথম ভিউটা, সবার বামের কোণের ভিউটা হচ্ছে কি ফ্রন্ট অ্যাবাভ লেফট, ফ্রন্টের নিচে হচ্ছে টপ, টপের পাশে হচ্ছে ফ্রন্টের ডান পাশে হচ্ছে লেফট। প্রথম ভিউটা হচ্ছে গিয়ে ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউ মানে সামনে থেকে দেখতে হবে বস্তুটাকে।
বস্তুটাকে যদি সামনে থেকে দেখো তাহলে আমরা দেখবো যে এগুলো অর্থোগোনাল ভিউ, অর্থাৎ লম্বালম্বি ভাবে ফেলতে হবে। এখানে যদি একটা পর্দা ধরি, হিসাবটা এরকম, এখানে যদি আমরা একটা পর্দা ধরি, সেই পর্দার ভিতরে যদি বস্তুটার বিভিন্ন কর্নারে যেখানে যেখানে তার পরিবর্তন আসছে সেখান থেকে যদি আমরা কিছু রেখা আঁকি, সেই রেখাগুলো এসে এখানে যেভাবে প্রজেক্ট করবে লম্বভাবে, সেইখানে এক একটা করে আমাদেরকে লাইন টানতে হবে। সো এটার উপরের লাইন অর্থাৎ এই যে জে কে এল, সেই লাইনটা হচ্ছে কি এটা। এখানে যে একটু মুছে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের জে কে এল এই লাইনটা হচ্ছে গিয়ে এই টপ লাইনটা। তারপরে হচ্ছে যে এই কে এম যে লাইনটা, সেই লাইনটা আমরা এভাবে দেখতে পাবো। তারপর এন এম যে লাইনটা, সেই লাইনটা এভাবে দেখতে পাবো। বিসি যে লাইনটা, সেভাবে সেই লাইনটা এভাবে দেখতে পাবো। আর এল এম এ ডি, এটা লম্বালম্বি ভাবে এভাবে দেখতে পাবো। আর হচ্ছে যে জেসি লাইনটাকে এভাবে দেখতে পাবো, যদিও এটা একটা বাঁকানো লাইন, কিন্তু লম্বভাবে এসে পড়লে তারা পর্দার উপরে একটা লম্বা লাইন হবে। আর নিচের পুরো ডিই লাইনটা এভাবে দেখতে পাবো। তো আমাদের ওভারঅল শেপ হবে কি এটা, ফ্রন্ট ভিউ। যদি সাইড থেকে চিন্তা করি, সাইড ভিউটা এখানে থাকে, ফ্রন্টের পাশে থাকে সাইড। সো সাইড ভিউটা থেকে চিন্তা করলে যে এখানে দেখতে পাবো যে একটা এল শেপ আছে আর তার পাশে একটা ত্রিভুজের মতো আছে। তো এটা হচ্ছে কি আমাদের সেই এল শেপ। সাইড থেকে যদি দেখি তাহলে এই এল শেপটা দেখতে পাবো, সেই এল শেপটা হচ্ছে কি এই এল শেপ। আর একটা অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মতো দেখতে পাবো, যেটা এল শেপের সাথে মিশিয়েতে আছে, মিশে আছে, সেই এই লাইনটা এভাবে দেখতে পাবো। বাকি থাকলো আমাদের উপর থেকে ভিউ, টপ ভিউ। টপ ভিউতে দেখতে পাবো হচ্ছে গিয়ে উপর থেকে যদি আমরা বস্তুটা দেখি তাহলে এই সারফেসটা দেখতে পাবো, এই সারফেসটা দেখতে পাবো, আর এটা দেখতে পাবো, কিন্তু প্রত্যেকটাই দেখতে পাবো একটা আয়তক্ষেত্র হিসেবে। সো জিএইচ জে এল, জিএইচ জে এল এভাবে দেখতে পাবো। তারপরে হচ্ছে আমাদের নিচের এবিসিডি এখানে দেখতে পাবো, আর হচ্ছে গিয়ে জেসিবি কে এভাবে দেখতে পাবো। সো এটা হবে আমাদের টপ ভিউ। তাহলে ফ্রন্ট, সাইড আর টপ, এভাবে অর্থোগ্রাফিক এইভাবে যে ড্রয়িং সেটা হচ্ছে গিয়ে থ্রি ভিউ ড্রয়িং। থ্রি ভিউ ড্রয়িং এ হচ্ছে গিয়ে আমাদের তিনটা সাইড দেখানো হয়। আচ্ছা, এরকম যদি তিনটা সাইড দেখানো থাকে তাহলে কখনো কখনো এই তিনটা ভিউ আবার আলাদা আলাদা করেও দেওয়া থাকতে পারে। তো আমরা তাহলে সেই ড্রয়িংটায় যাই। তো আমরা যেখান থেকে কন্টিনিউ করতেছিলাম সেখানে আবার আসছি। সেটা হচ্ছে যে এই যে ভিউগুলো দেখানো হয়েছে এখানে, এগুলো হচ্ছে কি অর্থোগ্রাফিক ভিউ। ওকে, তো উপরে হচ্ছে কি ফ্রন্ট ভিউ, সামনে থেকে দেখতে বস্তুটা কিরকম। আর এটা হচ্ছে কি টপ ভিউ, উপর থেকে দেখতে বস্তুটা কিরকম। তো
যদি অর্থোগ্রাফিক ভিউ দেয়া থাকে, যদি এইরকম ভিউ দেয়া থাকে, আর যদি আমাদেরকে বলা হয় যে এবার বস্তুটার আইসোমেট্রিক ড্রয়িং আঁকো, মানে এরকম একটা 3D শেপ আঁকো, তাহলে এই ভিউ থেকে বস্তুটা 3D ভিউতে যাওয়ার স্টেপগুলো কি কি, কিভাবে আমরা সেটা আঁকতে পারবো? নাম্বার 1, study the given views and note the principal dimension and other feature of the object. প্রথম হচ্ছে কি ভিউ গুলোকে লক্ষ্য করো। এটা হবে আমাদের ফ্রন্ট। আগে আইডেন্টিফাই করো ফ্রন্টটা দেখতে কিরকম হবে। বস্তু ফ্রন্ট থেকে দেখতে এরকম হবে, আর বস্তু টপ থেকে দেখতে এরকম হবে। ওকে, আইডেন্টিফাই করলাম এবং ফিচারগুলো বোঝার চেষ্টা করলাম যে লম্বালম্বি ভাবে বস্তুটা এই 20-20-20 মানে টোটাল 60 হবে। তার মানে এই যে এদিকে কিন্তু লম্বালম্বি কোনো ফিচার দেয়া হয় না এই টপ ভিউতে, কিন্তু না দেয়া থাকার মানে হচ্ছে যে অন্য ভিউতে সেই ডাইমেনশনটা দেয়া আছে। অন্য ভিউতে ডাইমেনশনটা দেয়া আছে মানে এই ডাইমেনশনটা আসলে 60। আর এখানে দুইটা ছোট ছোট ডাইমেনশন দেয়া আছে 35, 45, আর এখানে বলা আছে এক একটা স্টেপ হচ্ছে গিয়ে 15। এটা একটু আইডেন্টিফাই করলাম। এবার ড্র দা আইসোমেট্রিক অ্যাক্সিস। আচ্ছা, তাহলে এবার আমাদের আঁকা শুরু করি ধাপে ধাপে। প্রথমে বলা হলো আইসোমেট্রিক অ্যাক্সিস আঁকো। আইসোমেট্রিক অ্যাক্সিস আঁকা মানে হচ্ছে গিয়ে শুরুতে যেটা বলছিলাম যে 300 টোটাল আমাদের 120 ডিগ্রি কোণ কোণ করে তিনটা রেখা আঁকতে হবে। সেটাই আঁকবো, এক্স ওয়াই জেড আগে 120 ডিগ্রি কোণে এঁকে ফেললাম। এটা প্রথম স্টেপ, ড্রয়িং এ। তারপরে কি বলছে, mark the principal dimensions to their true values along with isometric axis. এবার যে ডাইমেনশন গুলো দেয়া আছে সেই ডাইমেনশন গুলাকে আমাদের আইসোমেট্রিক অ্যাক্সিসে সিলেক্ট করে ফেলতে হবে। আচ্ছা, সো জেড হচ্ছে গিয়ে লম্বালম্বি বস্তুটা কতখানি আছে। প্রথমে জেড দিয়ে শুরু করি। তো ফ্রন্ট থেকে দেখলে আসলে বস্তুটা লম্বায় কতখানি আছে সেটার আইডিয়া পেয়ে যাওয়া যাবে। ফ্রন্ট থেকে বস্তুটা লম্বায় বুঝতেছি যে 15, 15, 15, 45। তো এই যে জেড বরাবর, এটা তো আমাদের জেড এক্সিস। যদি এইখানে ধরি আমরা, এটা আমাদের জেড, লম্বায় আসলে এই দুইটা একই হবে। এইখানে 45 এসে আমরা একটা দাগ কাটলাম এবং সেখানে এসে এক্স এক্সিসের প্যারালাল এবং ওয়াই এক্সিসের প্যারালাল করে দুইটা লাইন দিয়ে দিলাম। তাহলে ড্রয়িং এর শুরু থেকে যদি আসি, এরকম এরকম প্রথমে আইডেন্টিফাই করলাম যে লম্বা লম্বা এটা 45 হবে, 45-এ একটা দাগ দিয়ে সেখানে আমরা দুইটা এভাবে লাইন এঁকে ফেললাম। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে, এরপরে বলছে যে ফ্রন্ট থেকে যদি আমরা দেখি তাহলে একটা সাইড হচ্ছে কি এটা, এবং উপর থেকে দেখলে বস্তুটার উইথ এটা, বস্তুটার চড়া এত, আর লম্বা লম্বি হচ্ছে কি ঠিক এই যে এখানে এখানে যেরকম এই মাপটার এই মাপটা সেম দেখতেছো। তাহলে এই মাপটা উপর থেকে যদি আমরা একটু খেয়াল করার চেষ্টা করি, উপর থেকে যদি বস্তুকে আমরা দেখি, বস্তুটা চওড়া দিকটা হচ্ছে গিয়ে এটা, উইথের দিকটা হচ্ছে গিয়ে এটা, আর বস্তুটার লম্বা লম্বি দিকটা হচ্ছে গিয়ে এটা। তো লম্বা লম্বি দিকটা যদি আমরা সিলেক্ট করি সেটা হবে 60। তার মানে এই বরাবর আমরা একটা 60 দাগ দিলাম, এই 60 দাগ দিয়ে তার প্যারালাল একটা রেখা আঁকলাম, এই বরাবর 60 দাগ দিলাম। তাহলে 60-র ভিতরে এখন আমরা এই দাগগুলোকে অ্যাড করে দিব, রাইট? সো এইখানে
চওড়ায় কতখানি হবে সেটার আইডিয়া পাওয়া যাবে এখান থেকে। চওড়ার আইডিয়া হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে 45, কিন্তু মাঝখানে আবার একটু স্টেপ আছে, সেটা 35 গিয়ে। তো চওড়া এখানে 45-এ এসে দাগ দিতে হবে। সেখান থেকে যদি আমরা 45 বরাবর প্যারালাল একটা রেখা আঁকি, এবং এখানে একটু 35-এ একটা ইয়ে আছে, সেটা একটু মার্ক করে রাখতে হবে। তাহলে আমাদের বক্সটা আঁকা হলো। হ্যাঁ, পুরো বস্তুটা এই বক্সের ভিতরে এটা যাবে। রাইট। তো দ্বিতীয় ধাপ শেষ। বি স্টেজটা এভাবে আঁকতে হবে, ডাইমেনশন গুলো বুঝে নিয়ে। তৃতীয় ধাপ, complete the housing block by drawing lines parallel to the isometric axis and passing through the above marking. আচ্ছা, এবার হচ্ছে যে এই যে মার্কগুলো করে দেয়া আছে, বস্তুটা উচ্চতায় এত, উচ্চতায় 45, সেটা কিন্তু এই যে এখানে অলরেডি আমরা উচ্চতা 45 সেটা বলে দিয়েছি। উচ্চতা 45 বলে নেওয়ার পরে এবার যেটা করব সেটা হচ্ছে যে এটার কিন্তু 45, 15, 15, 15 তিন ভাগে ভাগ আছে। তো এখানে 15, 15, 15 তিন ভাগে ভাগ আছে, মানে টোটাল দুইটা পয়েন্ট হবে 15, 15। আর হচ্ছে যে আর এটা যে 60 আছে, সেই 60টা আসলে তিন ভাগে ভাগ হবে, 20, 20। তো অন্য একটা কালি দিয়ে যদি আমরা একটু আইডেন্টিফাই করতে পারি, এই হচ্ছে কি আমাদের 15, 15, আর এইদিকে হচ্ছে কি 20, 20, রাইট। তো সেখানে দুইটা ধাপ আসবে। একটা ধাপ হচ্ছে গিয়ে এই 15 আর 20-এ একটা আসবে, আর একটা ধাপ হচ্ছে গিয়ে এই 15 আর 20-এর ইন্টারসেকশনে আসবে। এইরকম ধাপ আছে আমাদের বস্তুর ভিতরে। আর কি স্টেজ আছে? আর উপর থেকে দেখলে বস্তুটা একটা এল শেপ আছে, আর মাঝখানে দুইটা দাগ আছে, যেগুলো এই ধাপের সাথে সিমিলার হতে যায়। তো লম্বা লম্বি আমাদের এই শেপটা, এই শেপটা যে এখানে আসবে। দেখো ধাপগুলো তো এখানে বলছে যে সিঁড়ির মতো যে ধাপগুলা, উপর থেকে দেখলে তো ধাপগুলা এরকম দেখাবে। তো প্রথম ধাপে এরকম এসে উপর থেকে আমরা দেখলে এই যে এলটা, এই চড়া অংশের এলটা এখানে, আর এই চিকন অংশের এলটা এখানে দেখতে পাবো। আর এই যে সিঁড়ির মতো আছে, সেই সিঁড়িটা আসলে উপর থেকে দেখলে তো যে মাঝখানে এরকম সিঁড়ির যেই অংশটা, সেটা এখানে দেখা যাবে। তো এই ধাপটায় এই জিনিসগুলো আইডেন্টিফাই করলাম, মার্কিং গুলো দিয়ে দিলাম। 5 নম্বর স্টেপ বা আমাদের চতুর্থ ফিগার যেটা, সেটা হবে গিয়ে প্রিন্সিপাল কর্নার যেগুলো, সেগুলা বস্তুর ফিচারে সেই থ্রি ফেসের হাউজিং ব্লকের ভিতরে সেই কর্নার গুলাকে এবার সিলেক্ট করা। তো কর্নার গুলাকে সিলেক্ট করতে হলে আসলে আমাদেরকে এখন এই ড্রয়িংটায় চলে যাইতে হবে। বস্তুর মেইন শেপ গুলো যেহেতু পেয়ে গেছি, এখন কিছু মুছতে হবে, কিছু ড্রয়িং অ্যাড করতে হবে। যেমন এইখানে এই লাইনগুলোকে দিতে হবে, এই লাইনটা আগে কমপ্লিট করতে হবে, এই লাইনটাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে তারপরে এখন স্টেপ গুলাকে আমরা আস্তে আস্তে ইয়ে করব। স্টেপ গুলাকে এইভাবে দিলাম, তারপর ভিতরে একটা স্টেপ দিলাম, আবার এই দাগটা দিলাম, আবার ভিতরের স্টেপটা দিলাম, তারপরে এই দাগটা দিলাম।
এখানে ফ্রি হ্যান্ডে করতেছি, তাই বেশি একটা সুবিধার ড্রয়িং হচ্ছে না, তবে এই শেপটা মোটামুটি আমাদের এখানে চলে আসবে। চলে আসার পরে তারপরে বাইরের যে বক্সগুলো আছে, যে বক্সগুলো আসলে প্রকৃত ড্রয়িং এ নাই, সেই ড্রয়িং সেই অংশটা মুছে দিতে হবে আমাদের। যেমন এই দাগগুলো আমাদের ড্রয়িং এ নাই, এটা ছিল যে দাগগুলো ড্রয়িং এ নাই সেটা মুছে দিতে হবে। যে দাগগুলো ড্রয়িং এ থাকার কথা সেই দাগগুলো রেখে দিতে হবে। ওকে, তো এরকম ধাপটা যখন আমরা দিলাম তখন আসলে বস্তুটা রিয়েল শেপ এখন চলে আসবে আমাদের কাছে, যেটা দেখতে এরকম হবে। এতটুকু পুরোটা হচ্ছে গিয়ে 45, তার ভিতরে এই সিঁড়ির অংশটা হচ্ছে গিয়ে 35, যেমন এখানে দেখানো হয়েছে। আর এখানে প্রত্যেকটা ধাপ হচ্ছে গিয়ে 20-20-20, যেমন আমরা ড্রয়িং করার সময় দেখাইছিলাম, এতটুকু 20, এতটুকু 20, আর উপরের দিকে এতটুকু হচ্ছে গিয়ে 15-15-15, যেমন এখানে এবং এখানে দেখানো হয়েছে। সো এই এক্সিস গুলা দেখানোর পরে তোমার যে ড্রয়িংটা পরিপূর্ণভাবে পাওয়া যাবে, সেই ড্রয়িংটা হচ্ছে গিয়ে আমাদের এই ভিউটা। তো আমাদের দেয়া ছিল হচ্ছে গিয়ে অর্থোগ্রাফিক ভিউ, সেখান থেকে আমরা যে ভিউটা আঁকলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের আইসোমেট্রিক ভিউ। এইভাবে যদি বিভিন্ন শেপ দেয়া থাকে, তো সেই শেপগুলোকে দুই সাইডের ভিউ দেওয়া থাকলে দুই সাইড থেকে আঁকা যায়, তিন সাইডের ভিউ দেওয়া থাকলে থ্রি সাইড থেকে আঁকা সম্ভব। আর এক রকম শেপ কখনো কখনো আসতে পারে, সেটা হচ্ছে গিয়ে আইসোমেট্রিক যে এক্সিস আছে সেই এক্সিসের সাথে লাইনটা প্যারালাল না। অর্থাৎ আমরা যে বক্সের ভিতরে যে বিভিন্ন লাইনগুলো আছে, এখানে কিন্তু লাইনগুলা বক্সের ভিতরের লাইনগুলা বাইরের লাইনের সাথে প্যারালাল করে আঁকলেই হয়ে যেছিল। যেমন এই লাইনটা কিন্তু এই লাইনের প্যারালাল করে আঁকলে হয়ে যাইতেছিল, এই লাইনটা এই লাইনের প্যারালাল করে আঁকলে হইতেছিল। ওইরকম শেপ হইলে, সিমেট্রিক শেপ হইলে আঁকতে সুবিধা। নন আইসোমেট্রিক লাইন যেগুলা, সেখানে হয়তো এমন কোনো ঢাল আছে যে ঢালটা আসলে আমার বক্সে যে ট্রু এক্সিস আছে সেই ট্রু এক্সিস সাথে প্যারালাল না। প্যারালাল না হইলে আসলে ওই বস্তু ওই লাইনটার প্রকৃত মেজারমেন্ট কত সেটা স্টেপে দেখানো সম্ভব না। সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অন্যান্য শেপগুলা থেকে সেই ড্রয়িং সেই স্টেজটার একটা অ্যাপ্রক্সিমেশন আইডিয়া নিতে হবে। যেমন একটা বস্তু হচ্ছে গিয়ে সাইড থেকে এরকম, বা তার ফ্রন্ট সাইড যদি এটা ধরি, তার ফ্রন্ট সাইড এরকম, আর টপ থেকে দেখতে এরকম। সো ফ্রন্ট যদি আমরা আঁকি তাহলে বস্তুটাকে বক্সের ভিতরে যদি আমাদেরকে নিতে হয়, তাহলে বক্সের দৈর্ঘ্য হবে গিয়ে এটা 120, ঠিক এই দৈর্ঘ্যটা, আর লম্বাই হচ্ছে গিয়ে এটা মানে 80, এই দৈর্ঘ্যটা টোটাল 80 হবে। আর ওয়াই অ্যাক্সিসে ঠিক এই ঢালটা ঠিক কত হবে সেটা বস্তুটার অন্য শেপগুলো আঁকার পরে তারপরে এই ঢালটার লাইনটা আঁকতে হবে। আর ওই বস্তুটার উইডথ এখানে দেয়া আছে, সেই উইডথটাও 80 বলে দেয়া আছে। সো এইদিকে যে লাইনটা আঁকবো সেই লাইনটা 80 দৈর্ঘ্য দিয়ে আঁকবো, 80, এবং এইটি দেওয়ার পরে যেই তার যে টপ ভিউতে এরকম একটা লাইন উপর থেকে দেখা যাবে। সো এখানে একটা লাইন টানতে হবে উপরে, এই 20 সেন্টিমিটার চওড়া একটা ইয়ে আছে, শেপ আছে,
20 সেন্টিমিটার চড়া শেপটা দিতে হবে। এরপরে এখানে একটা ঢালু আছে, যে ঢালটা বস্তুতে দুই পাশ থেকে এনক্লোজ করবে, সেই বস্তুর ঢালটাই দুই পাশ থেকে এনক্লোজ করবে। এখানে কিন্তু এই ঢালটার অ্যাপ্রক্সিমেট মেজারমেন্ট দেওয়া নাই, কারণ অর্থোগ্রাফিক ভিউতে এই ঢালটা ঠিক কত দৈর্ঘ্যের সেটা অর্থোগ্রাফিক ভিউতে ধরা পড়বে না। তবে এখান থেকে একটা আইডিয়া পেতে পারো যে এটা যদি 120 হয়, এটুক যদি 40 হয়, তাহলে আবার পুরোটা মধ্যে টোটাল 60 চলে গেছে। সো লম্বা লম্বি এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 60, সেই অনুযায়ী ঢালটা কত হবে সেই ঢালটাকে সেই আনুপাতিক হারে আঁকতে হবে। সো এটা হচ্ছে গিয়ে বস্তুটার 3D ভিউ বা আইসোমেট্রিক ভিউ, আর এই দুইটা হচ্ছে গিয়ে বস্তুটার ফ্রন্ট ভিউ আর টপ ভিউ। সো এইখানে কিন্তু এই দুইটা লাইন কোনো লাইনের প্যারালাল না, মানে কোনো এক্সিসের প্যারালাল না। এক্স ওয়াই জেড যে আমরা আঁকছি এখানে, যেখানে এক্স ওয়াই জেড যে আঁকছি তার কোনো লাইনেরই প্যারালাল না। প্যারালাল না হইলেও প্যারালাল না হইলে যে লাইনগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে কি নন আইসোমেট্রিক লাইন। ওকে, সো আমরা যে প্রবলেমগুলো সলভ করতেছি সেই প্রবলেমগুলোর মধ্যে একটা প্রবলেম এখানে দেওয়া আছে। দুইটা সিমেট্রিক শেপের জন্য আমরা একটু দেখব। এক নম্বর হচ্ছে গিয়ে হেক্সাগোনাল প্রিজম। একটা হেক্সাগোনাল প্রিজমের টপ ভিউ দেওয়া আছে, আর হচ্ছে গিয়ে ভার্টিক্যাল ভিউটা দেওয়া আছে। সাইড থেকে দেখতে বা ফ্রন্ট থেকে দেখতে এটা এরকম হবে, আর উপর থেকে দেখতে এটা এরকম হবে। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এক্স ওয়াই জেড আগে আঁকতে হবে। এটা আমরা শুরুতে দেখলাম, এক্স ওয়াই জেড 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে আগে আঁকতে হবে। 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে আঁকার পরে এরপরে এদেরকে রেক্টেঙ্গল দিয়ে শেপ করে নিতে হবে। তো যেটা করতে হবে আমাদের, টোটাল এই সাইডগুলা, একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 30, তো উচ্চতাটা যদি আমরা আগে সিলেক্ট করে নেই, উচ্চতাটা সিলেক্ট করার জন্য এই উচ্চতাটা হচ্ছে গিয়ে 80, সেই 80 উচ্চতায় গিয়ে আমরা একটা রেখা টেনে নিলাম। এখন যেহেতু বস্তুটার শেপ হচ্ছে গিয়ে হেক্সাগোনাল, এই লাইন দুইটার প্যারালাল লাইন আমাদের আঁকতে হবে। হ্যাঁ, এই বিন্দু থেকে এই লাইনের একটা প্যারালাল লাইন আঁকলাম। এটা যদি ধরি আমরা এক্স অক্ষ, এটা যদি ধরি জেড অক্ষ, এটা যদি ধরি ওয়াই অক্ষ, তাহলে এই উচ্চতাটা যেখানে সিলেক্ট করছি সেই বিন্দু থেকে এক্স অক্ষের প্যারালাল একটা লাইন আঁকলাম, ওয়াই অক্ষের প্যারালাল একটা লাইন আঁকলাম। এই প্যারালাল লাইন দুইটা আঁকার পরে এখন এই লাইন দুইটার ভিতরে যে কোনোখানে আমরা একটা বিন্দু সিলেক্ট করতে পারি। বিন্দু সিলেক্ট করার পরে প্রত্যেকটা সাইডের দূরত্ব কত হবে, 30-30 করে হবে, তাই তো? তো এইখানে 30-30 মিলিমিটার দূরত্বে গিয়ে একটা ডট আঁকলাম। এখান থেকে একটা স্কেল ধরে 30 মিলিমিটার দূরত্বে গিয়ে একটা বিন্দু আঁকলাম। এখান থেকে 30 মিলিমিটার দূরত্বে গিয়ে একটা বিন্দু আঁকলাম, বা এটার প্যারালাল সমান ধরে, এটা প্যারালাল ধরে 30 মিলিমিটার এইভাবে বিন্দুগুলা পয়েন্ট আউট করে নিলাম। পয়েন্ট আউট করার পরে উপরে সেই বিন্দুগুলা আমরা যোগ করলাম। যোগ করার পরে নিচে ঠিক এই জেড এক্সিসের প্যারালাল করে করে কিছু লাইন আঁকলাম। এরপরে যদি নিচে জেড এর বিন্দুগুলোকে আমরা যোগ করে দেই, তাহলে যে
উপরে যে বরাবর বিন্দুগুলো পেয়েছিলাম সেই বরাবর স্কেল টেনে টেনে যদি আমরা যোগ করে দিই তাহলে একটা শেপ পাবো, যে শেপটা যদি আমরা একটা কালার দিয়ে দেখাই, এই ড্রয়িংটুকু আঁকতে পারলে, এই পার্পল কালারের যে ড্রয়িংটা দেখা যাচ্ছে এতটুকু আঁকতে পারলে বস্তুটার প্রকৃত শেপ চলে আসবে। এইভাবে একটা বস্তুর আইসোমেট্রিক ভিউ আঁকা যায় এই দুইটা থেকে মাপ নিয়ে। একটা সিলিন্ডারের জন্য সিমিলার করা যায়, সাইড থেকে ভিউটা এরকম আর উপর থেকে ভিউটা এরকম। সো ফার্স্টে হচ্ছে গিয়ে এই তিনটা এক্সিস আঁকতে হবে, তিনটা এক্সিস আঁকার পরে এটা লম্বায় হচ্ছে গিয়ে 40 মিলিমিটার। সো 40 মিলিমিটার দূরত্বে গিয়ে বক্সটা কমপ্লিট করতে হবে। বক্সটা কমপ্লিট করার পরে এইখানে কতখানি যাব সেটার মাপ হচ্ছে গিয়ে এটার ডায়ামিটার হচ্ছে গিয়ে 25, 12.5 মিলিমিটার স্কেলে ব্যাসার্ধ নিয়ে সেখান থেকে যদি একটা সার্কেল আঁকা যায়, সেই সার্কেলটা মধ্যে ইনস্ক্রাইব করে একটা বক্স, সেই সার্কেলটাকে ইনস্ক্রাইব করে একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। উপরেও এরকম একটা সার্কেল আঁকতে হবে। সার্কেল আঁকার পরে এই দুইটা লাইন কমপ্লিট করে দিলে আমাদের যে সিলিন্ডার সেই সিলিন্ডার পাওয়া যাবে। এইভাবে কোনো অবজেক্টের সিমেট্রিক অবজেক্ট যারা আছে তাদের দুইটা শেপ দেওয়া থাকলে, ফ্রন্ট ভিউ আর টপ ভিউ দেওয়া থাকলে আইডিয়া করে সেটার একটা শেপ আঁকা সম্ভব। পরবর্তী ক্লাসগুলো আমরা কিছু মেশিন পার্টস এর ড্রয়িং দেখব। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। আর কোনো কোশ্চেন থাকলে বলবেন। অ্যাটেন্ডেন্স গুলা চ্যাট বক্সে দিয়ে দাও তোমরা, যাদের রোল নাম্বার আর সেমিস্টারটা চ্যাট বক্সে দিয়ে দাও অ্যাটেন্ডেন্সের জন্য।